তো সাকিব, মেহেদী হাসান মিরাজ তাকে ওয়ানডে ক্যাপ্টেন্সি দেওয়া হলো 2027 বিশ্বকাপ পর্যন্ত। এই সময়টায় তাকে আবার ক্যাপ্টেন্সি রিলিজ করে লিটন দাসকে আনা হলো। ডিসিশনের টাইমিংটা কতটা আইডিয়াল মনে হয় আপনার কাছে? টাইমিংটা প্রবলেম হতো না যদি না টিমের ওই সেট আপটা ভালো থাকতো। জাস্ট একজন ক্যাপ্টেন চেঞ্জ হচ্ছে বাট সেম টিমই থাকতেছে। আমার কাছে মনে হয় যে টিমের এখানে ব্যালেন্সটাও অনেক ডিফিকাল্ট মানে ব্যালেন্সটা ভালো না, ডিফিকাল্ট বলবো না, টিমের ব্যালেন্সটা এখনও অত ভালো অবস্থায় নাই। ভালো টিমের সাথে ভালো জায়গাতে খেলা হলে খুব ভালো চান্স আছে যে রেজাল্ট খুব ভালো না করার। তো সেই জায়গা থেকে হচ্ছে প্রবলেমটা ক্রিয়েট হবে। এটা প্রবলেম না যে ক্যাপ্টেন্সিটা চেঞ্জ করা, এটা আমার ধারণা প্লেয়াররা খুব বেশি একটা সিরিয়াসলি কেউই নেয় না। এটা 2 দিন আছে 2 দিন থাকবে না, এটা সবাই জানে। কিন্তু টিম যদি খারাপ করে, ক্যাপ্টেনের যদি পারফরমেন্স এখন একটু আবার খারাপ হয়, নতুন যে ক্যাপ্টেন, তাহলে আগের ক্যাপ্টেনের উপরও প্রেশার, নতুন ক্যাপ্টেনের উপরও প্রেশার। এই প্রেশারটা স্বাভাবিকভাবে দলের উপর অনেক বেশি এফেক্ট করবে। এটা হচ্ছে প্রবলেম। এখন এক একজনের ভিশন একরকম। তখনকার বোর্ড ছিল একজনদের আন্ডারে, তারা একটা ভিশনের ডিসিশনটা নিচ্ছে। এখন বোর্ড আরেকজনের আন্ডারে, সে তার ভিশন অনুযায়ী ডিসিশনটা নিচ্ছে। ডিসিশন রাইট রং কিছু না, ইট জাস্ট সিচুয়েশনের কারণে এরকম জিনিসগুলো হচ্ছে। আমাদের দেশটাই পুরো টার্বুলেন্সের ভেতর দিয়ে যাচ্ছে। ক্রিকেট বোর্ড আমি মানে অনেক দিন ধরে ফলো করে দেখছি যে ক্রিকেট বোর্ডটা রিফ্লেক্ট করে বাংলাদেশের পুরো পার্সপেক্টিভটা, রিফ্লেকশন ক্রিকেট বোর্ডও আমরা দেখতে পারি। আমরা যারা ক্রিকেট নিয়ে অনেক বেশি থাকি, কাজ করি, দেশের পার্সপেক্টিভ আর ক্রিকেট বোর্ডের পার্সপেক্টিভ একই লাইনে। সারা পৃথিবীতে তাই? আই ডোন্ট নো অ্যাবাউট সারা পৃথিবী, কারণ আমি অত ডিপলি দেখি নাই। আমেরিকায় জিনিস কালচারাল সোশ্যাল মানে মানুষের পৃথিবী একরকম, আমেরিকা কিন্তু আরেক রকম। আমেরিকাতে না গেলে এটা বোঝা যাবে আপনি তো ডোনাল্ড ট্রাম্পের না। আমি ডোনাল্ড ট্রাম্প বলে না, ডোনাল্ড ট্রাম্প খুবই ভালো ওর দেশের জন্য, নট নেসেসারিলি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য। সেটি তো হওয়ার কথা, যে যার দেশের জন্য ভালো হলে। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে এরকম না, সেটা সবার পছন্দ নাই হতে পারে, ভালো না লাগতে পারে। এই যে ধরেন 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন চালু হলো, আপনি ওই প্রথম 3 জনের মধ্যে আপনি একজন ছিলেন, ওটা কি আসলে হেল্প করে? না, বাংলাদেশের কালচারে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন এটা হচ্ছে ভালো জিনিস না। এই দিক থেকে আমার মনে হয় যে একটা ডিসিশন ভালো, কিন্তু আবার ডিসিশনটাও এমন হওয়া উচিত যে যে টেস্টের ক্যাপ্টেন সে যেন ওয়ানডের ভাইস ক্যাপ্টেন থাকে, আর যে ওয়ানডের ক্যাপ্টেন সে যেন টেস্টের ভাইস ক্যাপ্টেন থাকে, তাইলে একটা মিল থাকে, মানে একটা চেইন থাকলো। যে এরপরে আপনার যদি ঠিক আছে যে টেস্টের ক্যাপ্টেন নট নেসেসারিলি টি20-র দলে থাকবে, তো দলে না থাকলে সেটা অন্য জিনিস, বাট যদি দলে থাকে এই 2 জনেরই সব থাকা উচিত। মানে প্রতিটা ইসের আরেকজন করে আপনি ভাইস ক্যাপ্টেন দিচ্ছেন, সেটা হওয়া উচিত না। মানে যে আপনার ক্যাপ্টেন, মানে আপনি ধরেন আমার ক্যাপ্টেন ওয়ানডেতে, আমি আপনার ক্যাপ্টেন টেস্টে, হওয়াটা উচিত এমন, তাইলে একটা মিল থাকে। দেন প্লেয়ার ম্যানেজমেন্ট, যেটা দেন ওরা হচ্ছে বোথ উইল বি থিঙ্কিং অফ প্লেয়ার ম্যানেজমেন্ট, কাকে কোন ফরম্যাটে দরকার, কিভাবে করলে লং টার্মে যায়, দে ক্যান প্ল্যান। কিন্তু যদি আপনার প্রতি ফরম্যাটে ডিফারেন্ট ভাইস ক্যাপ্টেনও থাকে, সেটাও বড় প্রবলেম। তো আপনার এই কারণে খুবই উচিত যে ম্যাক্সিমাম 2টা, এবং ওই 2 জনই যেন অন্য 3 ফরম্যাটেরও ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন থাকে। আপনি তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সঙ্গে ইনভলভ ছিলেন, যেহেতু আপনি নেতৃত্বেও ছিলেন। নাহিদ রানা অস্ট্রেলিয়া সিরিজ তো বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের জন্য একটা স্বপ্ন। আমার তো সেই স্বপ্ন হচ্ছিল না। আর নাহিদ রানা যেহেতু পেস বোলার, আপনারও সেই স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। নাহিদ রানা ওয়াজ ভেরি ক্লোজ, বাট উনি ইনজিওর্ড হয়ে গেলেন। মানে এটা কি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সমস্যা ছিল নাকি শিয়ার ব্যাড লাক? না, অনেক সময় আছে অনেক প্লেয়ার অনেক ম্যাচ খেলার পরেও ইনজুর্ড হয় না। অনেক সময় আছে যে অনেক কম ম্যাচ খেললেও ইনজুর্ড হয়। মানে ইনজুরি 2 কারণেই হতে পারে, আবার কোনো না কারণেও হতে পারে, এমনি জাস্ট ইনজুর্ড হতে পারে। জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা কিংবা এইসব দিকে খেলতে গেলে কি হয়, যদি উইন্টার টাইম থাকে আপনার অনেক আগে থেকে ওয়ার্ম আপ করতে হয়। ইংল্যান্ড ঠান্ডা থাকলে আমাদের দেশের প্লেয়ারদের খুব ডিফিকাল্ট হয়। তো এই ঠান্ডার সময়টা মেনটেন করাটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমরা সব সময় ইয়াং বয়সে বুঝি না। তো কি হয়, আরে না করে ফেলবো, কিংবা ক্যাপ্টেন হয়তো ডাক দিছে 1-2 বল আগে, ওয়ার্ম আপের ওই টাইম পায় না, এসে 2টা বল করে দিচ্ছে, বাসে কি হবে, ঠুস করে লেগে গেছে। খেলার সময় গরম থাকে, শরীর বোঝাও যায় না, পরে রিয়েলাইজ করে। তো এটা নিজেরও একটা দায়িত্ব থাকে। আবার অনেক সময় আছে এমনিতেই ইনজুরি হয়ে যায়, আবার অনেক সময় আছে সব মেনটেন করার পরেও ইনজুরিটা হয়, অনেক সময় আছে অতিরিক্ত, আবার অনেক সময় আছে যে করে নাই একদম, সে কারণে ইনজুরি হয়। আপনি প্রশ্ন করতে পারেন যে এখানে যে আমার কি দরকার ছিল কিনা,
আমি কি ওইখানে এই প্রয়োজনীয়তাটা না চিন্তা করলেও পারতাম কিনা, সেইগুলো আপনি চিন্তা করতে পারেন। নট নেসেসারিলি ও কম খেলছে বেশি খেলছে, এখন আপনি কি ওখানে জেতার জন্যই গেছেন নাকি আপনার যারা রিজার্ভে আছে তাদেরকেও আপনি দেখতে গেছেন, সেটা হচ্ছে চিন্তার বিষয়। আপনার এটা চিন্তা না যে আপনার কি ইনজুর্ড হবে না হবে, আসলে যে কেউ যে কোনো মুহূর্তে ইনজুর্ড হতে পারে। নাহিদ রানা যদি একটা ক্যাচ ধরতে যেত, আঙ্গুলে লেগে আঙ্গুলটা ফেটে যেত, ইনজুর্ড হতে পারতো। মাঠে না থেকে injured হতে মাঠে না পারে। থেকেও ট্রেনিং করতে যে এই জিমে ডেডলিফট নিতে যে কোমরে লেগে গেছে, ইনজুরি মানে শেষ নাই, বাথরুমে পিছলা খেয়ে পড়ে গেছে, তাই না? সুইমিং করতে যে ঝাঁপ দিতে গেছে কিংবা পুলে নামতে যে মাথা ফেটে গেছে না মাইকেল ক্লার্কের, চিটাগংয়ে হয়েছে। তো মানে আপনি মিলিয়নস অফ ওয়ে আপনি ক্যান গেট ইনজুর্ড। তো এটা আসলে দোষ দেওয়ার কিছু নয় টিম ম্যানেজমেন্ট কিংবা ইসার। আপনার প্রথম কথা হচ্ছে যে আপনি নাহিদ রানাকে ওই ইয়েতে নিতে মানে কি প্রয়োজনীয়তাটা ছিল যে সেই কারণে নিতে হয়েছে। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমার টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল আমি খেলাবো, আমি জানি না ও কোন কোন ফরম্যাট খেলছে, কোন ম্যাচে বল করছে, আমি আসলে কিছু জানি না, বাট যেহেতু ওই জায়গায় 3টা ফরম্যাটই খেলছে মানে বাংলাদেশ টিম, আমার কি ওকে টেস্টে দরকার? এটা কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ? যদি না হয় আচ্ছা ঠিক আছে, যদি না নিলাম। ওয়ান ডে আমার যদি মনে হয় যে হ্যাঁ এখানে পয়েন্টের বিষয় আছে, আমার ওকে লাগবেই লাগবে, ওকে তাইলে আমি খেলাবো ওকে, সেজন্য ওর প্রিপারেশন নিতে বলবো। আর টি-20তে আমার কি ওকে খুবই দরকার এখন, যে এই টিম না হলে আমার চলবেই না, এই প্রয়োজনীয়তাগুলো হচ্ছে দেখাটা ইম্পর্টেন্ট। ফরগেট অ্যাবাউট আপনার রেজাল্ট অথবা আমার প্ল্যানটা কি, আমি কি ওই প্ল্যানটা নিয়ে চিন্তা করছি কিনা। আমি যেটা বললাম, আমরা সবসময় পপুলার ডিসিশন নিতে পছন্দ করি। আমরা যখনই হয়তো একটা ম্যাচ হেরে গেছি তখনই প্রেশার যে না আমরা জিম্বাবুয়ের সাথে একটা ম্যাচ হেরে গেছি কিংবা আফগানিস্তানের সাথে একটা ম্যাচ হেরে গেছি, নেক্সট ম্যাচ আমাদের না জিতলে মিডিয়া ধুয়ে দিবে, তো আমাদের জিততেই হবে। ওই ডেসপারেশন যদি চলে আসে তখন হচ্ছে প্রবলেম। জিম্বাবুয়ে সিরিজ টেস্ট ম্যাচটা অবশ্যই চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না, বাট আপনি যদি ডিসিশন মেকিংয়ে থাকতেন বাংলাদেশের ওই ট্যুরের, নাহিদ রানা কি আপনি নিতেন ওই ট্যুরে যে কোনো ফরম্যাটে? যেহেতু এর আগে নাহিদ রানা যদি আমার টিমের এখন সব থেকে ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে থাকে, ওকে আমি অন্যভাবেই ইম্পর্টেন্স দেব, যেটা মিশেল স্টার পাই, যেটা জেমস অ্যান্ডারসনরা পাইতো, ব্রডরা পাইতো, জাসপ্রীত বুমরারা পাই, ডেল স্টেনরা পাইতো, ওদের প্রায়োরিটি আমি অন্য লেভেলের দেব। এটা তো আপনার টিম ম্যানেজমেন্ট, সিলেক্টর এবং আসলে কোচের দায়িত্ব যে আপনি কি ডিসিশনটা নিচ্ছেন। কারণ পেছন থেকে আপনারা অনেকেই অনেক পরামর্শ দিতে পারে, অনেকেই অনেক জোর করতে পারে, অনেকেই অনেক ফোর্সফুলি অনেক কিছু করতে পারে, বাট আলটিমেট ডিসিশনটা আপনার, কোচ, ক্যাপ্টেন, সিলেক্টর। কারণ আপনার ধরেন হাতে কয়েক রকমের অস্ত্র আছে, একটা তলোয়ার আছে, একটা পিস্তল আছে, একটা শর্টগান আছে, একটা AK-47 আছে, একটা ট্যাঙ্ক আছে, কিন্তু আপনার এগুলার রিপ্লেসমেন্ট আবার নাই। তো আমার যদি আজকে তলোয়ার দিয়ে যুদ্ধ করলেই চলে, তাহলে আমি ট্যাঙ্কটারে আর ইউজ করবো না, কিংবা আমার AK-47টা আর ইউজ করবো না। সেইভাবে আপনার চিন্তা করতে হবে। অন্যভাবে চিন্তা করলে আপনার আর সম্ভব না যে ঠিক আছে এটা দিয়ে যদি আমি তলোয়ার দিয়ে যুদ্ধ করি, আমি মেবি একটা যুদ্ধে জয়ী হব, একটা যুদ্ধে হারবো, বাট আমার একটা যুদ্ধে হারলে সমস্যা নেই, কারণ আমার লস খুব একটা হচ্ছে না। কিন্তু আমি যদি দেখি যে আমার সবই এখানেই দিয়ে দিতে হবে, আর পরে যখন আমি ফাইট করতেছি ধরেন ফাইটার জেটের সাথে, কামান ট্যাঙ্ক, যাদের অনেক কামান ট্যাঙ্ক আছে, AK-47-এর অভাব নাই, তাদের সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি, আর আমার একটাই AK-47 ছিল, সেটাও এখন গুলি নাই সেটাও এখন গুলি নাই, তাহলে তো আমি পারবো না। তো জিনিসগুলো আমাদের ওটাই চিন্তা করতে হবে। মানে আমি আরও প্রিসাইসলি জানতে চাই, নাহিদ রানার জিম্বাবুয়ে সিরিজে খেলতে যাওয়াটা মানে ইনজুরির ক্ষেত্রে শিয়ার ব্যাড লাক নাকি একটা অপ্রয়োজনীয় একটা কম্বিনেশন অফ বোথ। নাহিদ রানা যদি মনে করতো যে না আমার আর কিছু ম্যাচ খেলার দরকার, কিংবা টিম ম্যানেজমেন্ট মনে করতো যে যেহেতু ছেলেটা অনেক ইয়াং, ও ঠিক আছে আরও একটা দুইটা ম্যাচ খেলুক টিমের সাথে থাকলে, কারণ বাংলাদেশের ক্রিকেটের কালচারটা যেটা আপনি দেশে থাকলে ওই ট্রেনিংটাও কখনোই পাইতো না, যেটা ন্যাশনাল টিমের সাথে থাকলে পাই। এইটা একটা দুর্ভাগ্যজনক। হ্যাঁ, অনেক ইনজিওর্ড প্লেয়ারকে, আপনার সময়ও ইনজিওর্ড প্লেয়ার কিন্তু টিমের সঙ্গে গেছে শুধু রিহ্যাব করার জন্য। হ্যাঁ, তো ওই মেনটেনেন্সটার অভাব আছে। তো এই কারণে যেটা হচ্ছে যে টিমের সাথে থাকলে অ্যাটলিস্ট সবসময় একটা প্ল্যানের অংশ থাকে, মেন্টালিও একটা জায়গায় থাকে, তো স্বাভাবিকভাবেই সেটা যেতে পারতো। মেবি 2টা ম্যাচ আরও কম খেলতে পারতো, ওয়ানডেটা না খেলতে পারতো, শুধু টি-20 খেলতে পারতো, কিংবা মেবি শুধু 2টা ওয়ানডে খেলতে পারতো, তারপরে চলে আসতে পারতো, টেস্ট ম্যাচ থাকতো ওয়ানডের সময় হয়তো, বাট এগুলো হয়ে যাওয়ার পরে আসলে বলাটা ইজি। তো আমি যেটা বললাম যে আপনার প্রথমে আগে চিন্তা করতে হবে, ধরেন এখন আমি অস্ট্রেলিয়া পাঠাচ্ছি, এখানে আমার
যা আছে যেখানে আছে মাটির নিচে আকাশ থেকে পাহাড় থেকে সব ইয়ে করে এক জায়গায় দড়ো করে আমার সব অস্ত্র আমি এখন দিব সাপ্লাই। এটা ঠিক আছে, আমি ওয়ার্ল্ড কাপ খেলবো যখন, এশিয়া কাপ খেলবো যখন, বড় কোনো টুর্নামেন্ট যখন খেলবো, আমার এগুলো দিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো। বাট যে কোনো বায়োল্যাটারাল সিরিজ আমি কি আমার সব অস্ত্র দিব কিনা, আমার সব অস্ত্র দেওয়ার দরকার আছে কিনা? কারণ আপনি তো ধরেন একটা প্লেয়ারকে তৈরি করতে গেলেও শুধু সারাক্ষণই একদম একটা টিমের সাথেই খেলায় যে ওকে তৈরি করবেন তাও হবে না, ওরও এক্সপিরিয়েন্স দরকার আছে অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে খেলার, ইন্ডিয়ার মতো টিমের সাথে খেলার। তাহলে তো ও বুঝবে যে ওর লেভেলটা কই। তো আপনার ওই প্রতিটা বায়োল্যাটারাল সিরিজেই আপনার এই প্ল্যানগুলো নিয়ে আগাতে হবে। আর যখন বড় ইয়ে আসবে আপনি এই যে সব ঢেলে দিবেন। ধরেন আপনার টেস্ট চ্যাম্পিয়নশিপে 2টা টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছেন, ইভেন শ্রীলঙ্কার সাথে, কিংবা আপনি সর্বোচ্চ শক্তি দিয়ে দিবেন, কিন্তু শ্রীলঙ্কার সাথে ওয়ানডেতে কি আপনার সর্বশক্তি দরকার আছে? মেবি আপনি সিরিজ হারবেন, তাও আপনার দরকার নাই সর্বশক্তি। কিংবা টি20 কিংবা অন্য দেশের সাথে আপনি যেটা হোমে তো আমরা সবসময় করতে পারি, একটা প্লেয়ারকে আমরা প্রতি সিরিজে তৈরি করতে পারি হোমে, কারণ হোমে আমরা অনেক ভালো টিম। আর যেভাবে পিচ টিচ তৈরি হয় ইয়ে হয়, আমাদের সাথে যে কারো জেতায় কষ্ট। প্লাস হচ্ছে কি অন্য যে টিমটা আসে ওরাও ওদের ওরকম টিমই পাঠায় যে যাদেরকে তৈরি করার জন্য ভবিষ্যতে। মানে এমন না, আপনি যদি দেখেন আপনি লাস্ট কয়টা টিম দেখবেন যে বাংলাদেশে আসছে, মানে সাবকন্টিনেন্ট বাদ দিলে ইংল্যান্ড আসুক, অস্ট্রেলিয়া আসুক, ইয়ে আসুক, কয়টা টিম আসছে? ফুল টিম আসছে, একদম ফুল স্ট্রেংথ টিম পাঠায়। তো ওখানে আপনি সুযোগটা নিতে পারেন। নাম্বার অফ ম্যাচেস তো বেড়ে গেছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, ওইগুলো মেনটেন করা অনেক জরুরি, ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা হয়। বাট অস্ট্রেলিয়া ট্যুর বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, মানে এই ট্যুরটা স্পেশালি স্বপ্নের মতো। সাকিব আল হাসান কি খেলতে পারতো, মানে যদি সবকিছু ঠিকঠাক থাকতো? এখন বাংলাদেশ সারা জীবনে একটা টেস্টই জিতছে অস্ট্রেলিয়ার সাথে, সেটাও তো ম্যান অফ দ্য ম্যাচ। তো আমি সুমন ভাইয়ের ফোন দিয়ে বললাম যে দেখেন একটা ম্যাচই জিতছে, হ্যাঁ হাবিবুল বাশারকে, যে একটা ম্যাচই জিতছে, নিয়ে নেবেন নাকি চান্স একটা, মজা করে আর কি। তা হেসে দিছে আর কি। তারপরে আমরাও জিতছি। আরে মিয়া ওয়ানডে না, ওয়ানডেতে তো কতই জিতছে আমরা, টেস্টের কথা বলেন, একটাই জিতছে আর কি। না বাট এটা বড় চ্যালেঞ্জের একটা জায়গা বাংলাদেশ ক্রিকেটের জন্য না, বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য অস্ট্রেলিয়াতে যে খেলতে পারে না। কারণ আমি যদি দেখি যে আমি 6 সালে ডেবু হয়েছে, 23 সাল পর্যন্ত খেলছি, তার ভেতরে অস্ট্রেলিয়াতে আমরা বায়োল্যাটারাল কোনো সিরিজ খেলিনি। সেই দিক থেকে একটা বড় ইয়ে। 2027 ওয়ার্ল্ড কাপ, মানে রিয়েলিস্টিক্যালি বলেন যে আপনার চান্স আছে, সম্ভাবনা দেখেন? আমার চান্স আছে কিংবা সম্ভাবনা আছে কিনা এটা জানি না, বাট দলে আমার প্রয়োজনীয়তা আছে এটা আমি জানি, সেটা আমি বলতে পারি। মানে এই কনফিডেন্সটা আছে? হ্যাঁ হ্যাঁ, 100%। এটা তো আমি মানে দেখতেছি যে দলে আমার প্রয়োজনীয়তা আছে। আমার বাংলাদেশ মানে আমার বাংলাদেশ টিমের দরকার আছে কিনা এটা ইয়ে না, বাংলাদেশ টিমে আমার দরকার আছে, এটা আমি বুঝতেছি। অ্যাটলিস্ট 27 ওয়ার্ল্ড কাপ কিংবা ওডিআই ফরম্যাট। হাবিবুল বাশার চিফ সিলেক্টরের সঙ্গে কথা হয়, পলিসি মেকার কারোর সঙ্গে কথা হয়? মানে না। আমি কিছুদিন আগে আপনি এলপিএল খেলার সময় বিভিন্ন বিডি ক্রিক টাইম, ক্রিক ফ্রেন্সি, অনেকগুলো আপনি ইন্টারভিউ দেখলাম, আপনি খুব কনফিডেন্টলি বলছেন যে এই যে কোনো দিন ডিসেম্বরের মধ্যে তো অবশ্যই না, মানে এটা তো বিষয়টা তো আসলে যে কোনো দিন বলার সবচেয়ে বড় রিজনটা কি, আমার তো ঝামেলাটা আসলে নাই। অফিসিয়ালি যদি আমি দেখি, আমার তো আসলে ঝামেলা আমি দেখি না যাওয়ার। এখন কেন আমি যেতে পারছি না সেটা আবার আর একটা বড় প্রশ্ন। এর একটা বড় রিজন হচ্ছে আমি চাই গ্যারান্টিড সেফটি সিকিউরিটি, সেটা আমি চাইতেই পারি একজন নাগরিক হিসাবে, এবং এটা সরকারের দায়িত্ব আমাকে সেই সেফটি অ্যান্ড সিকিউরিটিটা এনশিওর করা। মানে একটা সরকার যখন গঠন হয়, এটাতে ধরেন 51% মানুষ আপনাকে ভোট দিবে, বাট 49% মানুষ কিন্তু আপনাকে ভোট দিবে না। দ্যাট ডাজেন্ট মিন আপনি শুধু 51%-এর রিপ্রেজেন্টেটিভ, আপনি কিন্তু পুরো বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ কিংবা পুরো 100% মানুষের রিপ্রেজেন্টেটিভ আপনার এলাকার। আপনার যে এলাকা থেকে আপনি নির্বাচন করছেন কিংবা আপনি যদি গভর্নমেন্ট ফর্ম করেন, তাহলে পুরো দেশের রিপ্রেজেন্টেশন আপনার হাতে। তো আপনার এটা দায়িত্ব, যে আপনি ভোট দিচ্ছেন সেও আপনার দায়িত্বে, যে ভোট দেয় নাই সেও আপনার দায়িত্বে। তো সেটা তো আমি এনশিওর করতে চাবই। তো সেই জায়গা থেকে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, যদি ওরকম ফলপ্রসূ কোনো আশানুরূপ কোনো ইয়ে আমি পাইনি, এখনো উত্তর পাইনি, সে রিজনটা আমার কাছে নেই। এই প্রশ্নটা আসলে করতে হবে তাদের কাছে, কেন সে পারছে না।
এখন আমি যদি বলি আমি কোনো বাধা দেখি না প্রথমত যাওয়ার, কিন্তু তারপরেও আইনগতভাবে একটা জায়গায় এখনও আমার কাছে মনে হয় একটা না দুইটা জায়গায় আমি এখনও আমার আছে বাধা আছে। সেটা হচ্ছে 2টা কেস এখনও আছে রানিং, একটা মার্ডার কেস, একটা হচ্ছে দুদকের কেস। তো 2টা কেসেরই যেমন মানে যদি দুদকের কেসটা বলি, অন্য 14 জনই দেশে আছে, তারা ঘুরে বেড়াচ্ছে, তারা ব্যবসা করুক, চাকরি করুক, যাই করুক, তাদের নর্মাল লাইফে আছে, কোনো সেই প্রবলেম। স্কোয়াডের 15 মেম্বার আমি হচ্ছে 15 নাম্বার মানুষ, কিন্তু আমার জন্য এটা আবার সমস্যা। আরেকটা আছে মার্ডার কেস, এইটা নিয়ে তো যে কেউ শুনে আর হাসে, এবং আমি শিওর যে গভর্নমেন্টেরও আছে এবং তাদের রুলসও আছে, এবং সেই রুলসে আমি অ্যাপ্লিকেশনও করে রাখছি। নতুনভাবে তারা করছে যে যদি কেউ না সম্পৃক্ততা থাকে, যদি অ্যাপ্লিকেশন করে এবং প্রমাণ না পায়, অব্যাহতি দিয়ে দেওয়া হবে কিংবা তার নাম কেটে দেওয়া হবে ওই কেস থেকে। তো এটা ধরেন 2, 4, 5, 7 দিনের ব্যাপার। আপনি 2 বছর ধরে যদি তদন্ত করেন আর কিছুই না পেয়ে থাকেন, ভেরি রেয়ার চান্স যে আপনি আর কিছু পাবেন। কিন্তু সাম্প্রতিক একটা ডেভেলপমেন্ট আছে যে আপনার রাজনৈতিক দলের নেতা যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বলছেন ডিসেম্বরে দেশে আসবেন, এই নিয়ে দেশে একটা আনরেস্ট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কি আপনার মনে হয় যে সরকার আপনাকে সবুজ সংকেত দেবে? বিকজ সাকিব আল হাসান ইজ এ বিগ নেম। এখন এটা তো সরকার চিন্তা করবে। এখন সরকার যদি আমাকে সেফটি সিকিউরিটি দেয়, এমন তো না যে মানে আমাদের দলের সবাই দেশের বাইরে আছে, মানে লক্ষ লক্ষ কোটি কোটি বলতে পারেন মানুষ আছে দেশে। আপনি দেশের বাইরে কতজন মানুষ আছে আপনি মনে করেন? কতজন নেতাকর্মী আছে দেশের বাইরে? 10,000, 20,000, 50,000, 1 লাখ, এর বেশি তো নাই। এটা তো আমি মনে করি। বাট যারা আছে তারা কি আসছে না? মানে সমস্যা শুধু আমার দিক থেকে, মানে আমি গেলেই সমস্যা। মানে আমার কাছে এই জিনিসটাই মনে হচ্ছে। এটা এখন হতে পারে যে আমার পজিশনের কারণে এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, যে এই সুযোগটা নিতে যাচ্ছে না। বাট সব কিছুরই সমাধান আছে আমি ফিল করি এটা, এবং আলোচনার মাধ্যমেই সম্ভব। বাট আলোচনা না করলে তো আসলে সম্ভব না। মানে আপনার এই যে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কনফিডেন্সের সঙ্গে কি আপনার নেত্রী? আমি তো বলতেছি না যে আমার ডিসেম্বরেই যাইতে হবে। আমি তো যে কোনো দিন, আমি বলতেছি যে আমাকে যদি কালকে বলা যায় হ্যাঁ ঠিক আছে আসেন, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেন, সব কিছু আমার করতে রাজি আছি। বাট ওই সেফটি অ্যান্ড সিকিউরিটিটা তো দিতে হবে। যদি এরকম তো দেখছি যে আমরা কোনো যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, হত্যা মামলা ছিল, যেমন আপনার সাবেক স্পিকার, তাকে অ্যারেস্ট করা হলো, পরদিনই তিনি জামিন পেয়ে গেলেন। এরকম কোনো প্রসিডিউর যদি হয়, মানে সেটাও আমার জানতে হবে। আমি তো আসলে এগুলোতে খুব বেশি এক্সপার্ট না, আমি জানিও না। মানে আপনি 1-2 দিন জেলে থাকা নিয়ে বেশি আপত্তি? না, জেলে থাকা না থাকার বিষয় হচ্ছে, প্রথমত হচ্ছে যে আমি যে 2 বছর কিংবা 2 বছরের উপরে দেশের বাইরে থাকলাম, এটাই কেন থাকলাম, এটা আমার কেন থাকতে হবে? আমি ওই প্রসঙ্গে আসেন, এটা কি এক ধরনের এটা নির্বাসনের মতো? এটাই তো একটা বড় শাস্তি। প্রথমত একটা যে আপনি যদি কোনো অপরাধ না করেন আর এই 2 বছর দেশে আসতে পারতেছেন না, এটাই তো একটা বড় শাস্তি। এটা তো জাস্টিস হলো না। সবার আগে যদি বাংলাদেশি হয়, এটা কি সবার আগে বাংলাদেশ হলো নাকি? আমি বুঝি না। বলা আর করার ভেতরে পার্থক্য আছে। রাজনৈতিক প্রশ্ন করে কোনো রিগ্রেট হয় না আপনাদের? যেটা অনেকের প্রশ্ন যে ওই রেজিম 15 বছর, বিশেষ করে 24-এর জুলাই আগস্ট, আমরা অনেক ঘটনা অনেকভাবে অনেকে অনেক রকম ব্যাখ্যা দেয়। বাট সাকিব আল হাসান তো শুধু একজন রাজনীতিবিদ না, একজন ক্রিকেটার। আপনি রাজনীতিবিদ হওয়ার আগে মানুষের কাছে অনেক পপুলার একজন বড় চরিত্র। ওই কনটেক্সটে বা ওই পয়েন্ট অফ ভিউ থেকে আপনার মনে হয় যে থিংস কুড হ্যাভ বিন ডিফারেন্টলি হ্যান্ডেলড? হ্যাঁ, এগুলো তো 100%। প্রথম কথা হচ্ছে প্রতিটা মানুষের জীবন তার এবং তার ফ্যামিলির কাছে সব থেকে মূল্যবান। বাইরের মানুষ রিয়েলাইজ করবে না। আপনি মারা গেলে আমার কিছু আসবে যাবে না, আমি মারা গেলেও আপনার কিছু আসবে যাবে না। আপনি হয়তো বলবেন যে আহারে ভালো মানুষ ছিল, কিংবা আহারে খারাপ মানুষ ছিল, তারপরেও ইন্নালিল্লাহি বলবেন। আমিও হয়তো আপনার না ঠিক আছে ইন্নালিল্লাহি একটা সমবেদনা মেসেজ আপনার আত্মীয় স্বজন কাউকে দিব, স্টে স্ট্রং, মে আল্লাহ ব্লেস হিম জান্নাহ, অথবা এই টাইপের কিছু। এখন কাস্টমাইজ থাকে, হ্যাঁ এআই দিয়ে করা যায়। বাট মানে এইটুকুই তো, এর বেশি কিছু তো না। কিন্তু যে ফ্যামিলির ছেলে মেয়ে বাপ মা বাচ্চা যেই মারা যায়, তাদের ফ্যামিলির উপরে কি যায়? যে মারা গেছে সে তো মারাই গেল আসলে। বাট যদি সে একজন উপার্জনকারী হয় ওই ফ্যামিলির একমাত্র, বাকিদের কি একটা অবস্থা? তো এরকমভাবে চিন্তা করলে আসলে খুবই মর্মান্তিক। প্রতিটা লাইফ ইম্পর্টেন্ট এবং ইকুয়ালি ইম্পর্টেন্ট। নট নেসেসারিলি যে এই ফ্যামিলি
মানে অবদান এরকম অনেক বেশি। এরকম হ্যাঁ, মানে জমিদারি ফ্যামিলি, এরকম বংশের ফ্যামিলি কিংবা এর ফ্যামিলিতে কিছু নাই, মোর অর লেস প্রতিটা ইকুয়াল, প্রতিটা মানুষের লাইফের অনেক বড় দাম আছে এবং সবার সেম, যার যার জায়গা থেকে সেম সেম রেসপন্সিবিলিটি কিংবা সেম ধরনের মানদণ্ড থাকা উচিত। তো সেই জায়গা থেকে খুবই মর্মান্তিক বিষয়টা যেটা হয়েছে। কুড হ্যাভ হ্যান্ডেল বেটার, অবশ্যই বেটার করে হ্যান্ডেল করা যেত, বাট একটা মানুষ সবসময় যে ভালো ডিসিশন নিতে পারবে তা না। আমি যদি একটা টিমের ক্যাপ্টেন হই, সবসময় আমার ডিসিশন ভালো হবে না, ভালো হয় খারাপ হয়, মানুষের কেউই পারফেক্ট না, নো ওয়ান ইজ পারফেক্ট, সবারই ভালো আছে খারাপ আছে। রিয়েলাইজেশনটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি কি মর্মাহত, আমি কি না, না এরকম না হলে এরকম হলে ভালো হতো, এগুলো রিয়েলাইজেশন আমার আছে কি না সেটা যদি বলেন, আমার আছে অবশ্যই, অনেক ভালোভাবে হয়তো হ্যান্ডেলড হতো। আমার প্রবলেমটা যেটা ছিল যে আমি 2 মাস ধরে দেশের বাইরে ছিলাম। আমি আমারটা বলি, দলগত জিনিসটা আমার পক্ষে বলাটা ডিফিকাল্ট, কারণ আমি মানে ডিসিশন মেকিংয়ের পার্ট কখনোই ছিলাম না। আর খুবই সামান্য টাইম, ওরকম কখনো সুযোগও হয় নাই কথা বলার, বোঝার দলের ফিলোসফি কিংবা এখন মেবি আরও বেশি জানি এই 2 বছর 2.5 বছর। কিন্তু ওই সময়টা আমার ধ্যান জ্ঞান সবই ছিল ক্রিকেট খেলতেছি কানাডার মতো একটা জায়গায়, অপোজিট টাইম জোন, অপোজিট সব কিছু। এখান থেকে আসলে পুরো জিনিসটা রিয়েলাইজ করাটা খুব ডিফিকাল্ট। এখন যখন আস্তে আস্তে অনেক কিছু দেখি, আমার কাছে জিনিসগুলো অনেক মানে কষ্টদায়ক মনে হয় যে এরকম সিচুয়েশনও ক্রিয়েট হয়েছে বাংলাদেশে। কারণ আমি তো দেখি না, আমার তো লাইফ টাইমে আমি এই জিনিসটা দেখি না, আর ওটাও দেখার সুযোগ হয় না। আলটিমেটলি আমার পক্ষে পুরোটা সিচুয়েশনের সাথে নিজেকে সম্পৃক্ত করা খুবই ডিফিকাল্ট ছিল ওই সময়, কারণ আমি বুঝতেছি না তো যে আসলে কি ঘটতেছে। ইন্টারনেট বন্ধ, মানুষ নাকি মানুষের সাথে যোগাযোগ করতে পারতেছে না, রিয়েল ঘটনা বোঝা যাচ্ছে না। মেবি 3 দিন 4 দিন আগে ঘটে গেছে, ওই দিন ঠান্ডা আছে, আমি হয়তো বুঝতেই পারতেছি না যে আসলে 2 দিন আগে কি হয়েছে কিংবা 2 দিন পরে কি ঘটতে যাচ্ছে। কারণ অনেক ডিফিকাল্ট, আপনি কোনোভাবে রিয়েলাইজ করবেন, এবং আপনি যখন ওই জিনিসটার সাথে সম্পৃক্ত না, খুব বেশি ডিফিকাল্ট। এখন আমি কি বুঝবো যে ফিফার ইসে কি হচ্ছে কিংবা ব্রাজিল আর্জেন্টিনা টিমের ফেডারেশনে কি হচ্ছে? অসম্ভব ব্যাপার, তাই না? অসম্ভব ব্যাপার আপনার বোঝা। ঠিক আছে, যদিও আমি পার্ট অফ দ্য গভর্নমেন্ট ছিলাম, আমার আরও অনেক বেশি দরকার ছিল, সেগুলো তো আমি বলি না যে দরকার ছিল না, অবশ্যই দরকার ছিল। আরও বেশি সম্পৃক্ততা থাকলে, আরও বেশি বেটার ওয়েতে হ্যান্ডেল করতে পারলে, মেবি আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি দেশে থাকতাম, আমি যদি যে কথা বলতে পারতাম, মেবি আরও অনেক ভালোভাবে হ্যান্ডেল করা যেত। এটা হচ্ছে আমার রিয়েলাইজেশন, আমি মনে করি। কারণ আমি আপনার সাথে যে সোফাতেও বসতে পারবো, তখন যারা মেবি আন্দোলন করছে তাদের সাথে যে আমি রাস্তায় বসতে পারতাম, আমার কাছে মনে হয়েছে দ্যাটস হোয়াট আই ফিল, অ্যাটলিস্ট যে কথা বলার, আমি সব কিছুর সমাধান ফিল করি হচ্ছে আলোচনা। এই কারণে আমি এখনও সরকারের সাথে যোগাযোগ করতে চাই, কিংবা এই কারণে আমি করি, কি বলে, যখন ইন্টার্ম গভর্নমেন্ট ছিল তাদের সাথেও যোগাযোগ করছি, এখনও যোগাযোগ করার ট্রাই করি। নট নেসেসারিলি আমি তাদের ফরে, তাদের পক্ষে কিংবা তাদের মতামতের সাথে একমত, তা না। বাট আমি মনে করি যে আপনি আলোচনা করলেই একটা সমাধান পাবেন। ধরেন এখন আপনি আমার সাথে যদি তারা কথা না বলে, আমি বুঝবো কীভাবে যে আসলে প্রক্রিয়াটা কি? আপনি যখন আমার সাথে আলোচনা করবেন, তখন আপনি হয়তো 2-1টা অপশন দিবেন, আমি 2-1টা অপশন আলোচনা করবো আপনার সাথে, মেবি একটা সমাধান হলেও হতে পারে। তারপরে যদি না হয়, আলোচনার পরেও তো সবসময় হয় না, কারণ ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ নিয়ে সারা পৃথিবী আলোচনা করতেছে, সমাধান হচ্ছে না, নাই হইতে পারে। কিন্তু আলোচনা তো একটা ওয়ে, সমাধানের সব থেকে বড় ওয়ে হচ্ছে আলোচনা। তো সেটা যদি না হয়, সেটা তো আসলে খুব ডিফিকাল্ট, তাহলে খুব ডিফিকাল্ট। বাট আমি যেটা বললাম, ওইখানে যে ছোট বাচ্চা মারা গেছে, যে বয়স্ক মানুষটা মারা গেছে, যে ফুটপাতের লোকটা মারা গেছে, যে নিরীহ একটা মানুষ মারা গেছে, যে একটা রাজনীতিবিদ মারা গেছে, যে একটা পুলিশ মারা গেছে, অন্যান্য বাহিনী যদি কেউ মারাতে থাকে, প্রতিটা মানুষের জীবন ইকুয়ালি ইম্পর্টেন্ট। এখানে কোনো মানে দ্বিমত পোষণ করার কারো কোনো রিজন নেই, এটাতে কেউ দ্বিমত পোষণ করবে বলে আমার মনে হয় না। অ্যাটলিস্ট আমি আমার জায়গা থেকে বলতে পারি এটাতে কোনো দ্বিমত আমার নাই। সেটা কেউ ওই আন্দোলনের পক্ষেই হোক বিপক্ষেই হোক, এটার ভায়োলেন্স হইতে পারে না। মানে আপনি তো অনেকবারই বললেন আমার বয়স, আসলে আমার বয়স হয়ে গেছে, মানে ওই জিনিসটা আমার সবচেয়ে খারাপ লাগে, যে ভায়োলেন্স। আমি এই জিনিসটা যুদ্ধক্ষেত্রে মানুষের নিতেই পারি না। মৃত্যু, কিন্তু আমরা কি জাতিগতভাবে ভায়োলেন্ট হয়ে গেলাম কিনা? আমি সামহাউ ফিল করি যে আমরা ওয়ান অফ দি ফিউ কান্ট্রি যারা হচ্ছে যে নিজেরা মিলে নিজেদের দেশের ক্ষতি করার জন্যে ব্যস্ত থাকে সামহাউ। এটা পরিস্থিতিগত কারণে,
অন্যদের ইনফ্লুয়েন্সে কিংবা অন্যভাবে পরিস্থিতিগত কারণে আমরা আমাদের নিজেদের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকি। পৃথিবীর আর কোনো দেশ নিজেদের ক্ষতি করার জন্য অ্যাটলিস্ট খুব কম ব্যস্ত থাকে বলে আমার মনে হয়। অন্য দেশের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকতে পারে, কিন্তু নিজেদের ক্ষতি করার জন্য খুব কম দেশ মেবি ব্যস্ত থাকে। আর যাই হোক, অ্যাটলিস্ট তারা আলোচনা করে। আমাদের এই একটা বড় সমস্যা, আলোচনা। এখন আপনি ধরেন, মানে আমি যে ইয়েটা এখন ফিল করতেছি, আমি তো আসলে ধরেন আপনি বলতে পারেন যে আগে তো মানে পাওয়ারেই ছিলাম কিংবা গভর্নমেন্টের ফরেই ছিলাম, আমার আমি উল্টা পাশের চেয়ারটাতে বসিনি, আমি ওটা বুঝিনি। এখন আমি যেটা ফিল করি, আমি যেটা বললাম আগে, আপনাকে যদি 49% মানুষ ভোট নাও দেয়, সাপোর্ট নাও করে, আপনি তাদেরও রিপ্রেজেন্টেটিভ, তাদের জন্যও আপনার দরজাটা খোলা থাকতে হবে। আপনি এটা কখনোই করতে পারবেন না যে তাদের জন্য বন্ধ দরজা। ভাই সেই দরজা তো গত 15 বছর বন্ধই ছিল। সেটা আমি বলতেছি, যদি সেটা তারা ফিল করে থাকে, আমি তাদের প্রতি সিম্পেথাইজড যে তারা এটা ফিল করছে। কিন্তু তারা এটা ফিল করার পরে যদি তারা আবার সেম কাজটা করে, সেটাও আবার আমি মনে করি যে রাইট না। মানে আমি যদি এখন ফিল করি যে আমি সাথে যেটা হচ্ছে এটা রাইট না, কিন্তু আমি আসার পরে আমি আবার সেম কাজটা করি, সেটাও রাইট না। আমি তো অ্যাটলিস্ট আমার এই রিয়েলাইজেশনটা থাকতে হবে যে আমার সাথে খারাপ হয়েছে, দ্যাট ডাজেন্ট মিন যে ইসের সাথেও আমি যখন এই সুযোগটা পাবো আমিও তাদের সাথে খারাপ করব। প্রধানমন্ত্রী তো একটা বক্তব্যে সে বলছেই যে সে চাইলে অনেক কিছু করার ক্ষমতা রাখে, বাট সেটা বিশ্বাসী না। আমিও এটা বিশ্বাস করতে চাই, কিন্তু তার প্রমাণের জন্যে আমি চাই যে আমার সাথে অন্তত জিনিসটা হোক। শুরু তো করতে হবে কাউকে না কাউকে, কোথাও না কোথাও। আপনি যদি আলটিমেটলি আসলে বাংলাদেশেরই ভালো চান, আপনি ভালো চান, আমি ভালো চাই, এখন যে দেশের প্রধানমন্ত্রী আছে সে ভালো চায়, অপোজিশন লিডার যে আছে সে ভালো চায়, তাহলে তো সবার চিন্তা তো এক। আপনার 4 ক্যাপ্টেনের যদি একই চিন্তা থাকে, আপনার মেবি ওয়েটা ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু চিন্তাটা তো এক আলটিমেটলি। কিন্তু আমার দলটাকে জিততে হবে বেশি ম্যাচ। আপনি জিতেন, সবাই তাই চাই। এখানে আমেরিকাও সমস্যা এখানেই বোধ হয়। সমস্যা কি এখানে? মানে আপনার কি মনে হয়? আপনার আমি বাংলাদেশের সমস্যাটা আমার কাছে মনে হয় যে আমি ক্ষমতায় থাকলে দেশ ভালো, আমি বিরোধী দলে থাকলে দেশ ভালো। এই কারণে আমার কাছে মনে হয় যে এই ডিসিশনটা জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত। সব সময় জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত। লেট দেম ডিসাইড। মানে আমি ভালো করলাম না খারাপ করলাম, এটা মানুষ আমাকে সার্টিফিকেট দিবে। আমি আসলে নিজেকে সার্টিফিকেট দেওয়ার কেউ না। হ্যাঁ, সেটা তো সবাই আপনার পক্ষে যাবে না, কিন্তু বেশিরভাগ মানুষ যদি আপনার ফরে যায়, তার মানে আপনি ইউ ডিড ওয়েল। বেশিরভাগ মানুষ যদি আপনার ফরে না যায়, তার মানে হচ্ছে আপনার আরো ভালো কাজ করতে হবে। মানে আমি খুব সিম্পল ভাবে দেখি, আমি ক্রিকেট খেলছি সারা জীবন, দেখেন আমার চিন্তা ভাবনা অত বেশি ইয়েতে আসে না। আমি খুব সিম্পল ভাবে চিন্তা করতে পছন্দ করি যে আমার সার্ভিস, আমি একটা টাইম পর্যন্ত আমার সার্ভিসের দায়িত্বে ছিল, আমি সার্ভিসটা দিয়েছি। পিপুল উইল জাজ যে আমি ভালো করছি না খারাপ করছি, আমি বেটার ছিলাম না খারাপ ছিলাম, আমি আরো দিতে পারতাম কি দিতে পারতাম না, সব কিছুই তাদের হাতে আলটিমেটলি। সো আমি বিশ্বাস করি তাদেরই এই ডিসিশনটা নেওয়া উচিত। এখন ওই প্রক্রিয়াটাও আমাদের ঠিক করতে হবে, বাট ওইটা করবে কারা? যারা ডিসিশন মেকার, তাদেরই তো করতে হবে সামহাও।